থিয়েটার থেকে এসেছি। থিয়েটার প্রথমে পাড়ার থিয়েটার, তারপরে ওই আইপিটিএ, তারপরে পিএলটি। টেকনিক্যালি অনেক এগিয়ে গেছে বাংলা সিরিয়াল বলো, ছবি বলো বা সিরিজ বলো, সেগুলো তো ভীষণ অনেকটা এগিয়ে গেছে। অভিনয় করতে এলে পর্দায় আসুক, যেখানেই আসুক, থিয়েটারটা করে আসা দরকার। আজকে যারা আসছেন রিল করে আসছেন, অভিনয় নিয়ে তারা ভাবছেন না। আলটিমেটলি না, অভিনয়টা না জানলে টিকে থাকা মুশকিল, লম্বা রেসে টিকে থাকা মুশকিল। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। প্রত্যেক দিনের মতো আজও রয়েছি এমন এক বিশেষ মানুষকে নিয়ে, তার সাথে আড্ডা দেব। আপনাদের ভীষণ পছন্দের মানুষ, আমারও খুব ভীষণ পছন্দের মানুষ। তিনি খুব প্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। শঙ্করদা, স্বাগত আর্টিস্ট টিভি। প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আছি, এমনিতে ভালোই আছি। একটু গরমে কাহিল আর কি। ওই থিয়েটার শুটিং সব নিয়ে আছি। অনেকগুলো থিয়েটার করছি এখন আমি, এই আর কি। এই যে গরমে কাহিল যেটা বললে, সত্যি যে হারে তাপমাত্রা বেড়ে চলেছে, তার মধ্যে শুটিং করাটা তো একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। হ্যাঁ, যদিও আমরা যখন প্রথম এসেছিলাম তখন স্টুডিওগুলো সবই নন এসি ছিল, কোনো এসি টেসির ব্যাপার ছিল না। এখন স্টুডিও বেশিরভাগই এসি হয়ে গেছে, সেদিক থেকে একটু কমফোর্ট জোনে আমরা থাকি আর কি। মেকআপ রুমগুলো এসি হয়ে গেছে, আগে কিছুই ছিল না। মানে গরমে ঘামতে ঘামতে ওই যে একটা জিনিস উঠে গেছে এখন মেকআপে, একটা বরফের ক্যান থাকতো এবং তার মধ্যে ওই মলমল থাকতো, সেইগুলো দিয়ে ওই মাঝে মাঝেই মুখটা করতে হতো আর কি, মুছে নিতে হতো। তো এখন সেগুলো লাগে না। তো সেইটার দিক থেকে আমরা একটু ভালো আছি আর কি। এই যে তুমি যেটা বললে যে বরফের ক্যান থাকতো, মলমল দিয়ে মুখ মুছে নেওয়া, সেখান থেকে এসি মেকআপ রুম, অনেকগুলো বছর তুমি এই অভিনয় জগতে কাটিয়ে ফেললে। কতটা বদল দেখলে? হ্যাঁ, সত্যি তাই। অনেক দিন আমি থিয়েটার থেকে এসেছি। থিয়েটার প্রথমে পাড়ার থিয়েটার, তারপরে ওই আইপিটিএ, তারপরে পিএলটি, পিপলস লিটল থিয়েটার উৎপল দত্তের সঙ্গে, তারপরে হচ্ছে রবীন্দ্রভারতী, এবং তারপরে অবশ্যই এখানেও হয়ে গেল। 88-এ আমি প্রথম দূরদর্শনে কাজ করি। তারপর থেকে সিরিয়াল, ছবি চলেছে, সিরিজও করে ফেললাম আর কি। এই আর কি, বদল তো হয়েছে অবশ্যই। টেকনিক্যালি অনেক এগিয়ে গেছে বাংলা সিরিয়াল বলো, ছবি বলো বা সিরিজ বলো, সেগুলো তো ভীষণ অনেকটা এগিয়ে গেছে। তো গল্প এখন অনেক কন্টেন্ট নির্ভর। একসময় সাহিত্য নির্ভর ছিল সিনেমাটা, তারপরে আস্তে আস্তে নিজেদের গল্প লিখতে শুরু করে এবং তারপরে কপি করতে শুরু করে। বাংলাদেশের কপি হওয়া শুরু হয়, তারপরে সাউথের কপি হওয়া শুরু হয়, এবং এখন আবার ফিরে আসছে। এখন কন্টেন্ট নির্ভর ছবি হচ্ছে আর কি। সেটা তো চেঞ্জ তো অনেকটাই, পরিবর্তন তো অনেকটাই হয়েছে। একদম। আর তুমি যখন দূরদর্শনে কাজের কথা বললে, সেই দূরদর্শনের সময়ের বিবাহ অভিযান, গনসা, মনে হয় আজও আমরা যারা 80-র দশক 90-এর দশকে যারা বেড়ে ওঠা, তারা সেটা ভীষণভাবে রিলেট করতে পারি। তো যখন তুমি এটা শোনো যে গনসার ক্যারেক্টারটা আজও ভীষণভাবে জীবন্ত, আজকে আমি গনসাকেই পাশে পেয়ে গিয়েছি, এই স্মৃতির সরণিতে হাঁটলে তুমি কি কি ফিরে দেখো? না, এটা ভীষণ ভালো লাগে যে একটা চরিত্র মানুষকে এইভাবে অ্যাট্রাক্ট করতে পারে আজকে 32, 33, 34 বছর পরে। এইটা ভাবাই যায় না। আমার কাছে অবিশ্বাস্য। যখন আমি কাজ করতে শুরু করেছিলাম ওটাতে, তখন আমি ভাবতে পারিনি। তারপরে যখন দেখলাম আমি যে এই জায়গায় পৌঁছে গেল, এবং আজও আমি থিয়েটার করতে গেছি, সেখানে পর্যন্ত বলছে একটা গনসার ডায়লগ দিয়েছেন। অস্বাভাবিক ব্যাপার একটা। সেটা ভালো লাগে যে একটা চরিত্র মানুষকে এইভাবে রিলেট করেছে, মানুষ এতটা জনপ্রিয়তা লাভ করেছে একটা চরিত্র।
এটা সত্যি ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে যেহেতু হাসি মজার মোড়কে বিবাহ অভিযান, সেটা হয়তো আরও বেশি ছুঁয়ে গিয়েছিল গনসা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাই। এবং গনসার চরিত্র আর একটা ব্যাপার ছিল, ওর তোতলা ছিল। তো ওই আমরা না ওই একটা কোথাও যে ওই কলার খোসায় পা পিছলে লোকে পড়ে গেলে আমরা হাসি, আরে পড়ে গিয়ে যে লোকটার খুব ব্যথা পেয়েছে সেইটা আমরা সেই মুহূর্তে ভাবি না, আমরা ও করে হাসতে শুরু করি আর কি। ওই একটু অ্যাবনর্মাল কিছু হলে না হাসি পেয়ে যায় আর কি, আমাদের এটা মনে হয় আমার। ওই তোতলামিটাই ওই একটা, কিন্তু একজন তোতলা মানুষের খুব কষ্ট, কিন্তু যে পরিষ্কার কথা বলতে পারছে না, আমি অনেককে দেখেছি যে এটা খুব কষ্টের, কিন্তু আমরা হাসি। তার তার এটা দেখে মানে কি বলবো, একটা অসুবিধাটা দেখে আমরা হাসছি। দাদা, তুমি যেটা বললে তোমার শুরুটা যদি দেখি একদম থিয়েটার থেকে, পাড়া থিয়েটার, খড়দায় বড় হয়ে ওঠা তোমার, সেখান থেকে আজকে এই যে অভিনয়ের যাত্রা, এই থিয়েটার তোমাকে অভিনেতা হিসেবে কতটা সাহায্য করেছে? তুমি কি মানে এখন অনেকে অভিনয় করেন, হয়তো তাদের থিয়েটারের সেই ব্যাকগ্রাউন্ডটা সেভাবে থাকে না, সেই শিক্ষাটা, অভিনয় শিক্ষাটা নেই, অনেকেই অভিনয় করছেন, তো তোমার মনে হয় থিয়েটার কতটা উপযোগী? ভীষণভাবে, ভীষণভাবে। অভিনয় করতে এলে পর্দায় আসুক, যেখানেই আসুক, থিয়েটারটা করে আসা দরকার। আরও একটা ব্যাপার হচ্ছে, থিয়েটার একটা চর্চার জায়গা, একটা প্র্যাকটিসের জায়গা। আজকে যারা আসছেন রিল করে আসছেন, অভিনয় নিয়ে তারা ভাবছেন না। তাদের রিলে কত তার ফলোয়ার্স, কত ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স, এই সমস্ত দেখছেন, এবং চ্যানেলগুলো সেভাবে কাজ করছে আর কি। হয়তো ভাবছেন যে এখানে জনপ্রিয়তাটাকে এখানে কাজে লাগানো আর কি, কিন্তু আলটিমেটলি না, অভিনয়টা না জানলে টিকে থাকা মুশকিল, লম্বা রেসে টিকে থাকা মুশকিল। সেটা করতে গেলে অবশ্যই থিয়েটারটা করা দরকার। তোমার জীবনে যেমন থিয়েটার আছে, অভিনয় জীবন মানে এখানে আসার আগে তোমার একটা বিশাল বড় স্ট্রাগল আছে। সেই স্ট্রাগল পেরিয়ে যখন এই মানে অভিনয়ে যখন সুনাম পেলে, তখন সেটা তো অনেকটা স্বপ্ন ছোঁয়ার মতো অনুভূতি ছিল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমি আর সবার তো ওই যেটা হতে চায় সেটা হতে পারে না। আমি কিন্তু চেয়েছিলাম আমি অভিনেতা হব, তো সেই স্বপ্ন খানিকটা হলেও পূরণ হয়েছে। আমি হয়তো আর সাংঘাতিক জায়গা কিছু অ্যাচিভ করতে পারিনি, কিন্তু একটা জায়গা তো পৌঁছেছি, মানুষ তো চেনে আমাকে অভিনেতা হিসেবে, সেই দিক থেকে তো একটা স্যাটিসফ্যাকশন আছে আমার। কিন্তু তোমার শুরুর দিনগুলোর কথা যদি জিজ্ঞাসা করি, তাহলে তুমি মানে সেই কোনো গল্প যদি আমাদের বলো, তোমার ওই স্ট্রাগলের দিনের মানে কিছু গল্প। সে শেষ হবে না। মানে আমি আজকে খেলে কালকে কি খাবো এটার কোনো ঠিক ছিল না। ওই কি বলবো, মানে ওই আমার মা আমি দুজন মিলে স্কুলে বাচ্চা পৌঁছে দিতাম, আমি টিউশনি করতাম, এইভাবেই চলতো আর কি। তারপরে ফ্যাক্টরিতে চাকরি করতাম, দিনে স্কুল করতাম, ওই করে 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 চলেছে। তারপরে এক সময় আমার বন্ধুবান্ধবরা সাহায্য করেছে, এক সময় আমার সোনালির সঙ্গে আলাপ হলো, এবং সোনালি প্রচুর নাচের টিউশন করতো, সেগুলো সব আমাকে দিয়ে দিত। তো এইভাবে আস্তে আস্তে করে তারপরে এক সময় সুযোগ এলো এখানে। এবং আমি গনসার আগে অনেকগুলো কাজ করেছি, কিন্তু গনসাই আমাকে সেই জায়গাটা দিয়েছে। তো এই তোমার কি মনে হয় যে অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে টলিউড ইন্ডাস্ট্রি সেভাবে ব্যবহার করতে পারলো না, আরও বেশি ব্যবহার করা তো যেত? আক্ষেপ হয়? অবশ্যই হয়, হয় না বললে মিথ্যে কথা বলা হবে। অবশ্যই হয় যে হয়তো আমাকে দিয়ে তো দেখতে পারতো, হয় কি না, কিন্তু সেভাবে তো আমি পাইনি সুযোগ। বেশিরভাগই সিরিয়াল করতে হয়েছে পেটের জন্য, আজও তাই করি। আবার কেউ কেউ নেয়, কেউ কেউ ভালো কাজ দিয়েছে, উইন্ডোজ দিয়েছে, বেলা শেষে বেলা শুরু, দু জায়গাতে আমি খুব ভালো অভিনয়, ভালো রোল পেয়েছি। এবং আবার তারা একটা প্রোডাকশানে আবার আমাকে একটা চরিত্রে কাস্ট করা হয়েছে, যে নতুন ছবি ওদের আসছে, প্রতীকৃত বসু ডিরেক্টর, দাবারু 10ই মে রিলিজ করছে। সেই ছবিতে আমি একটা উল্লেখযোগ্য
ভূমিকায় আছি আর কি। হ্যাঁ, উইন্ডোজের কথা যখন তুমি বললে, উইন্ডোজের বেলা শেষে বেলা শুরুতে তোমাকে একটা বেশ ভালো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। আবার দাবারুতে তোমাকে দেখতে পাবেন দর্শকরা, 10ই মে রিলিজ করছে দাবারু। দাবারুতে তোমাকে দর্শকরা কি চরিত্রে কিভাবে দেখতে পাবেন? দাবারুতে আমি দাবারু গল্পটা হচ্ছে একজন খুবই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তই বলা চলে, সেই রকম একজন পরিবারের ছেলে যে আস্তে আস্তে গ্র্যান্ডমাস্টার হয়। দাবারু তো একটা খুবই বুদ্ধিমত্তার খেলা মনে হয়, আমার মনে হয় আর কি, কারণ আমি নিজে জানি না আর কি খেলাটা, সেই জন্য আরও মনে হয়। তো ফুটবল, ক্রিকেট, এখানে আমার সংলাপও আছে আমার, ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, দাবা খেললে কী হয়। তো সেইখানে একটা মানুষের উত্তরণের গল্প আছে, এবং তাতে আমি ওর বাবা, সৌরশেখরের বাবা, তো সে বাবা ছিল হাত দেখতো, মানে জ্যোতিষী করতো, কিন্তু মিথ্যে কথা বলতে পারে না বলে যেখানে বসতো, যে দোকানে আর কি জুয়েলারি একটা, সেখান থেকে তার কাজ চলে যায়। তারপরে সে খুবই বাজে অবস্থার মধ্যে পড়ে, কাবলিওয়ালার থেকে টাকা ধার করতো, কাবলিওয়ালা তাকে হেনস্থা করতো। সেই ছেলেটা সকালবেলায় দেখতো যে কাবলিওয়ালা এসে বাবাকে হেনস্থা করছে, বাবা পালিয়ে বেড়াচ্ছে কাবলিওয়ালাদের থেকে। সেই রকম একটা চরিত্র প্রথম দিকে একেবারেই বাচ্চার দাবা খেলাকে, ছেলের দাবা খেলাকে সমর্থনই করে না। ও দাবা ইন্সপায়ার্ড হয় মায়ের দ্বারা এবং দাদুর দ্বারা। দাদু প্রথম হাত ধরে নিয়ে যায় বাইরে খেলতে। সে একসময় এসে বুঝতে পারে, যেহেতু ওই স্ত্রী যখন জিজ্ঞেস করে যে তুমি কি করো বাড়িতে বসে বসে, তো এই ড্রিঙ্ক করছো, কাজটাও তো করো না, তখন যায়, গিয়ে কতগুলো কাগজ বের করে নিয়ে আসে, এসে দেখায়, এই যে দেখো এখানে ছবি বেরিয়েছে, এই যে ওই জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে তার ছবি, তুমি কি ভাবো আমি কোনো ছেলের খবর রাখি না? আর আমি ওর হাত দেখেছি, ও সাধারণ ছেলে নয়, কয়েকদিন অনেক বড় হবে। এবং এইভাবেই মায়ের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়, খেলতে যাবে ম্যাড্রাসে, মা যাবে না। তখন আমি এসে হার পুরনো সেটা বের করে বলি যে আমি তোমার টিকিটের ব্যবস্থা করছি, তুমি যাও, ছেলের এই দিনে তুমি পাশে গিয়ে দাঁড়াবে না। তখন মা যায়। তো সেই যে একটা উত্তরণের গল্প আছে, একটা সাধারণ ছেলের ওই জায়গায় যাওয়ার পৌঁছানোর একটা গল্প আছে। ফলে এবং দাবাটা খুব ইন্টারেস্টিংলি আনা হয়েছে, এই এর মধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে আনা হয়েছে দাবাটাকে। খুব টেকনিক্যালি খুব ভালো শ্যুট করেছে পথিকৃৎ, স্ক্রিপ্টটা খুব সুন্দর, দুজন মিলে স্ক্রিপ্টটা লিখেছে, খুব ভালো শ্যুট করেছে। এবং দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রীরা আছে, ঋতুপর্ণা আছে, আমাদের চিটোদা মানে দীপঙ্কর দে আছেন, চিরঞ্জিত দা আছেন, বিশ্বনাথ বসু, খরাজ মুখার্জি, ওই অনেকে আছেন, মানে ওই তার মধ্যে আমি ফাও আছি, কিন্তু একটা ভালো চরিত্র। হ্যাঁ, যতটুকু বোঝা যাচ্ছে মানে তোমাকে খুব মানে ভালো একজন বাবার চরিত্রে দেখা যাবে প্রথমার্ধে, যেটা তুমি বললে সেরকম ভালো না হলেও পরে কিন্তু সন্তানের পাশে আলটিমেটলি সে দাঁড়াবে। হ্যাঁ, আমি দর্শককে বলবো যে আপনারা আসুন, 10ই মে শুধু নয়, 10ই মে রিলিজ করছে ছবিটা, হলে বসে দেখুন, আপনারা অনেক কিছু পাবেন ছবিটার মধ্যে। ছবির মধ্যে যেরকম খেলা আছে, দাবা আছে, দাবাটা খুব ইন্টারেস্টিংলি, মানে ওই বসে বসে দাবানো ঘাড় ধরে শেখানো হয়নি, মানে গল্পের মধ্য দিয়ে বলা আছে। দাবার খেলাও চলে, গল্পও চলে, এবং তার মধ্যে একটি ছেলের স্ট্রাগল আছে। তো একটা বললাম যে জীবনের একটা উত্তরণের গল্প আছে, একটা মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। একজন মায়ের স্যাক্রিফাইস করছে মা একজন, যে সেটা আছে। তো আপনারা আসুন, মানে এসে দেখুন, আপনারা নিশ্চয়ই ভালো লাগার অনেক অনেক রসদ আছে এই ছবিটার মধ্যে। একদম, তুমি যখন বললে দাদা যে তুমি বাবার চরিত্রে
অভিনয় করেছো, এই দাবারুতে তোমাকে দেখতে পাবেন। বাবা মা আমাদের প্রত্যেকের জীবনেই তো একটা ইমোশনের জায়গা, বাস্তব জীবনেও তুমি বাবা হিসেবে বাস্তব জীবনে শঙ্কর চক্রবর্তী কি খুব কড়া? না, একেবারেই না, একেবারেই না। আমি মেয়েকে বলেছিলাম যে তুই তোর বাবা না কোনোদিন ফেল করেনি, তুই ফার্স্ট সেকেন্ড ওদের বলছি না আমি, কিন্তু পাশ করিস মা, হ্যাঁ, কোনো চাপ নেই আমার মধ্যে। তো ও নিজের মতো করে, আমরা সেভাবে দেখি, উনি মা দেখেছে, আমি খুব একটা ওকে দেখতে পারিনি, কিন্তু ও ওর মতো করে একটা জায়গায় পৌঁছে গেছে। আজকে বম্বেতে থাকে, ভালো চাকরি করছে, ও এই ফিল্ডেই আছে, ও কিন্তু ক্যামেরার পেছনে আছে। ও অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করতো, মিসম্যাচে ছিল, লাস্ট করেছে কাজ, এখন একটা অন্য কোম্পানিতে চাকরি করছে। তো ওর মতো আছে। আমি একেবারেই নই, মানে তোর যা পছন্দ, যা ভালো লাগে করবি। তুমি যেটা বললে যে দাবারুতে মানুষের জীবনের উত্তরণের গল্প, বাবা মায়ের একটা যে কত বড় স্যাক্রিফাইস, সেটাও দাবারুতে দেখতে পাবেন। বাস্তব জীবনে তোমার কি মনে হয় যে সন্তানকে বড় করার ক্ষেত্রে বাবা মায়ের এই স্যাক্রিফাইস কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। মানে বাবা মা যদি স্যাক্রিফাইস না করে, আমি বলছি ওই উচ্চবিত্ত কথা আলাদা, তারা তো টাকা দিয়ে দেয়, ভালো স্কুলে পড়ায়, ভালো টিচার রাখে, কাজেই ওই খোঁজ না রাখলেও চলে। কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু বাবা মায়ের অবদানটা অনস্বীকার্য, সবসময় দরকার হয়। তুমি একটু আগে যেটা বলছিলে যে তুমি যখন একদম অভিনয় শুরু তোমার, সোনালিদি তখন প্রচুর নাচের শো করতো, তোমাকে তার রোজগারের অনেকটা দিয়ে দিত। তোমার জীবনে মানে অভিনয়ের ক্ষেত্রে তো তাহলে সোনালিদির অবদান, মানে তোমার পাশে দাঁড়ানো, তোমাকে সাহায্য করা, সেই অবদানটা তো একটা হিউজ, বিরাট। ও আমি মানে কিছুই ঠিক মতো, আমি ভীষণ এলোমেলো ছিলাম, অগোছালো ছিলাম। আমাকেও এইখানে এনে ভদ্র সভ্য করে উপযুক্তভাবে তৈরি করার পেছনে ওর অবদান আছে অবশ্যই। এবং আমি থাকতামও, শুরুর দিকে কলকাতায় থাকার জায়গা ছিল না, তো বাড়ির রমতে গিয়ে ওদের একটা চিলেকোঠার ঘর আমাকে ছেড়ে দিয়েছিল, আমি সেখানে থাকতাম। ওর অবদান আমি ভুলবো কী করে? সারা জীবন যতদিন আমি বাঁচবো বলতে পারবো না। আজকেও আমাকে ছেড়ে চলে গেছে, আমার আগে চলে গেছে, যাওয়ার কথা ছিল না, চলে গেছে, ঈশ্বর নিয়ে নিয়েছে। যদি ঈশ্বর বলে কিছু থাকেন তাহলে তিনি নিয়েছেন, ডেকে নিয়েছেন, কিছু করার নেই। কিন্তু ওর অবদান আমি অস্বীকার করতে পারবো না। মানে সেখানে এই যে সোনালিদির চলে যাওয়াটা সত্যি আমরা কেউই মেনে নিতে পারি না। তোমার ক্ষেত্রে যেহেতু তোমার মেয়েও বাইরে থাকেন, একটা তো একাকিত্ব, তো মানে হিউজ একাকিত্ব থাকে, সেটাকে কাটিয়ে ওঠাও তো মানে মন খারাপ তো ডেফিনেটলি, প্রত্যেকটা পদে পদে হয়তো মন খারাপ, তাকে মিস করা, এর মধ্যে দিয়েই যেতে হয়। হ্যাঁ, আমি সেই জন্যই চাই যত বেশি কাজের মধ্যে থাকা যায়। মানে আমি শুটিংয়ে থাকলে, বা আমি থিয়েটার করছি, 3টে থিয়েটার একসঙ্গে করছি, আরও করার কথা চলছে, তো সেখানে রিহার্সালে থাকা যায়, শোয়ে থাকা যায়, তো এবং অনেকের সঙ্গে দেখাও হয়, সেসব একটু ভুলে থাকা যায়। কিন্তু যেই মুহূর্তে বাড়ি ফিরি, সেই মুহূর্তেই মনে হয় সেই ঘরটা আমাকে গিলতে আসছে, একা ওই ঘরটায়। মানে ভীষণই একটা খারাপ লাগার জায়গা। তোমার আর সোনালিদির কথা উঠলে বাংলা টেলিভিশনে বরিশালের বর কলকাতার কোণে আসবেই, সেখানে মানে হিউজ পপুলার শো ছিল একটা, এখনও মানে কত বছর আগের শো, কিন্তু এখনও ওই বরিশালের বর কলকাতার কোণে মানে মানুষের মনে থেকে গেছে। হ্যাঁ, সেটাও কিন্তু এই শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, ওরা তখন এই টিভিতে ছিলেন। ওই বলেন সে, বিশেষ করে নন্দিতাদি বলেন যে শঙ্কর তুমি এবং এই সোনালি, তোমরা দুজন মিলে এটা হোস্ট করো, আমরা চাই। প্রথম দিন আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, না না, এই কাজ আমি কোনোদিন করিনি, আমি পারবো না। তখন ওরা দুজনেই চলে এলেন সেটে, বৌদি এসে বললেন তুমিই পারবে, চলো আমি দাঁড়িয়ে আছি এখানে, তুমি করো। তারপরে উতরে গেল আর কি, তারপরে দারুণ হিট করে গেল, 7 বছর একটা গেম শো চলেছে। এটা একটা সত্যি, মানুষ ভালোবেসেছেন তাই চলেছে, মানুষ আছেন বলেই তো আমরা আছি।
যে যেটা বললেন মানুষ ভালোবেসেছেন, তোমরা যারা অভিনেতা তোমাদের কাছে দর্শকই সব কিছু বিচার করেন। তো আগামী 10ই মে রিলিজ করছে দাবারু, দর্শকদের জন্য কি বলবে? আমি বলছি আপনারা দেখুন, হলে এসে ছবিটা দেখুন, খুব ভালো লাগবে। আমি বলছি আপনারা একটা সবাই মিলে, বাড়ির সবাইকে নিয়ে, ছোট বড় সবাই মিলে বসে একটা ছবি দেখতে পাবেন। সেই ছবির নাম দাবারু। আপনারা দেখুন ছবিটা, হলে ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ তোমায়, অনেক শুভেচ্ছা থাকলো। এতক্ষণ আপনারা আড্ডা দেখছিলেন শঙ্কুর চক্রবর্তীর সঙ্গে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।